ব্লগ ওয়েলকাম টু ট্রুলি বাঙালি কাপল। এক মিনিট। তো ওয়েলকাম টু ট্রুলি বাঙালি কাপল। আসলে তখন বিছানা টিছানা তোলা হয়নি, ঘরটা একদম অগোছালো ছিল। আমি অগোছালো নিজে আমি জানি, তাহলে তোমাদেরকে দেখাবো আমি অগোছালো? একদমই না। যাক, জোকস অ্যাপার্ট। দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভেসে গেছে। আর আমাদের এখানে বেটা সিরিয়াসলি কাঠ না হলেও কোনদিন ফেটে যাবো। এবার টেম্পারেচার কত এক্স্যাক্টলি জানি না, 40 তো হওয়ার কথা, 39-40 তো হবে মনে হয়। আর সুলগ্ন তো এখনও প্রচণ্ড গরম, বড় বড় চুল হওয়াতে না আরও বেশি গরম লাগছে। না, বাড়িতে আমি আর চুল কাটবো না। না, বাড়িতে আমি আর চুল কাটবো না। হ্যাঁ, ছাদে গেছিলাম একবার, মায়েরই কি গরম। স্নান করতে করতে এখনও 1 ঘন্টা পরে স্নান করবো, কিন্তু কিন্তু সেই স্নানের জলটা বালতির মধ্যে আমি এখনও ধরে নেবো, তার কারণ ট্যাঙ্কের জল এখন যদি গায়ে পড়ে না, ওই গিজারের জলের থেকে অনেক বেশি গরম হয়ে যাবে ওটা। গত পরশু গতকাল বাদ দিয়ে এই আজকে 3 দিনে প্রথম গাছের পাতা নড়তে দেখলাম একটুখানি এসে। টু বি ভেরি অনেস্ট, ঘুম থেকে ওঠার পর অনেকটা সময় অতিক্রান্ত, অনেকটা এদিক ওদিক ঝাড়ামুছা হালকা হালকা, বেশিক্ষণটা সময় ল্যাদ খাওয়া। রাম মন্দির হচ্ছে, রাম মন্দিরের লাইভ ফুটেজ দেখলাম কিছুক্ষণ, মানে এই কী বলে ভূমি বুঝে সামথিং। স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলা এখন শুয়ে আছি এতক্ষণ। টু বি ভেরি অনেস্ট আবার বলবো, গায়ে জামা দেওয়ার মতো অবস্থায় ছিল না, সেই জন্য ক্যামেরার সামনে আসিনি আমি। এত গরম মাইরি। দক্ষিণ কলকাতাতে বৃষ্টিতে ভেসে গেল। আর দক্ষিণ কলকাতা কি, সরি দক্ষিণবঙ্গ হবে এটা। দক্ষিণবঙ্গে জলে ভেসে গেল, আর উত্তরবঙ্গে দেখো চাতক পাখি হয়েছে সবাই। মানে কয়েকদিন আগেই এত লোকে বলছিল এত বৃষ্টি এত বৃষ্টি, কবে বৃষ্টি বন্ধ হবে, কবে একটুখানি রোদ উঠবে। এখন লোকে বলছে এত রোদ এত রোদ, কবে রোদ বন্ধ হবে, কবে একটুখানি বৃষ্টি হবে। যাহা চাই তাহা না না যাহা পাই তাহা চাই না, আর যাহা চাই তাহা ভুল করে চাই। ভেরি আনএক্সপেক্টেডলি একটা ঘুম দিয়ে উঠলাম, মানে দুপুরবেলা 2বার কি 3বার করে কারেন্ট চলে গেছিল। মানে আমি যে এরকম মোষের মতো ঘুমোতে পারি, সেটা এই গরমের মধ্যে যদি ঘুমোতে পারার দক্ষতা না দেখে নিজেও আমি বুঝতে পারতাম না। এবার কারেন্ট চলে যাওয়া থেকে একটা জিনিস মানে মনে পড়লো, গতকালকে তখন মাঝে রাত্রিবেলা 11টা মতো শোবো তখন জাস্ট ভট করে কারেন্ট চলে গেল। এবার দেখি আরে বাস শুধুমাত্র আমাদের ফ্ল্যাটেরই গেছে, অন্য কারো ফ্ল্যাটে যায়নি। তখন আবার রাত্রিবেলা আমি আর আবার নিচে গেলাম মেন সুইচের ওখানে, দেখলাম আবার গিয়ে প্লাগ চেক করা, দেখলাম হ্যাঁ ফিউজ উড়ে গেছে, আবার ফিউজ লাগানো। মানে রাত্রিবেলা ওই গরমের মধ্যে আধা ঘন্টা 40 মিনিটের খেসারত, 1 সেকেন্ড, খেসারত আর কসরত মিলে একটা মিক্স ওয়ার্ড বলে ফেলেছি, কসরত হবে ওটা। আধা ঘন্টা 40 মিনিটের কসরত, তারপরে আবার কারেন্ট আসলো, ঘেমে নে একাকার কাণ্ড। এবার আসার পর তাও একটুখানি ফ্যানে হাওয়া টাওয়া খেয়ে তারপর আবার ঘামটাম শুকিয়ে যখন শোয়ার কিছুক্ষণ পর দেখি আবার ভট করে কারেন্ট চলে গেলো। তখন ভাবছি আমি কিছুক্ষণ আগে ফিউজ ঠিক করে আসলাম, ফিউজ উড়ে গেল। বাকিদের গেছে না আমাদেরই গেছে খালি, তারা দেখলো না সবারই গেছে। ভাবলেন তাও অ্যাটলিস্ট এবার খাটাখাটির ব্যাপার নেই। তাও কালকে রাত্রিবেলা 2 থেকে 3বার কারেন্ট যাওয়া আসা করছে, গরমটা নেওয়া যাচ্ছে আর নেওয়া যাচ্ছে না। খিদে পেয়েছে, ওয়েফার এটা তো খাবো, সুলগ্ন বলেছিল। চকলেট খাবো না, ফাইনাল এইটুকুই দাঁড়ালো খালি। ওয়েফার খেতে ভালোবাসে না এরকম খুব কম লোকই আছে। যাক, সুলগ্নটা রেখে গেছে, থ্যাংক ইউ। মিয়ে গেছে। একটা নিউজ হচ্ছে, আমাদের ওয়ার্ড কাউন্সিলর যিনি আক্রান্ত হয়েছিলেন, পজিটিভ এসেছিলেন, তিনি বাড়ি ফিরে এসেছেন সুস্থ হয়ে। আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা ব্লক করেছিল সেটা খুলে দিয়েছে। মাঝখানে পুলিশ দিয়ে ঘিরে রেখেছিল, মানে একাকার কাণ্ড, যে কেউ চাইলেও বেরোতে পারবে না। তারপরে দেখলাম যে আমাদের পেছন দিকের রাস্তাটা এখনও ব্লক করা আছে, বাড়ির পেছন সাইড যেখান থেকে আমরা গাড়ি বার করি ওই রাস্তাটা এখনও ব্লক করা আছে। পাশের রাস্তা যেটা সেটা এখনও ব্লক করা আছে। আমাদের রাস্তায় ব্যারিকেডটা তুলে দিয়েছে। চা খানে কা বুলাওয়া আয়া হ্যায়। কোথায় চা? আমার চা।
সুলগ্নাদের আজকে ওখানে মারাত্মক গরম পড়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ও বলছে যে এত গরম, আমি এখন ক্যামেরা নিয়ে শ্যুট শ্যুট করবো, বোঝাচ্ছে না। ছেড়ে দাও ভাই, দরকার নেই। গরম সত্যি ওখানে পড়েছে, সত্যি গরমটা পড়েছে। তো একটা জিনিস ভাবছিলাম, অনেক দিন থেকে ভাবছিলাম, আজকে যেহেতু সেরকম কোনো কন্টেন্ট নেই সেজন্য ভাবলাম না আজকে ব্যাপারটা করি। সেটা হচ্ছে অনেক লোকই আছে যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, যারা তাদের জন্য মেনলি সেকশনটা। এবার তোমরা গভর্নমেন্ট জবের জন্য কি পড়বে, কিভাবে পড়বে, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। আমি সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারিনি যে আমি তোমাদেরকে গাইড করো, তুমি এই পড়ো, তুমি ওই পড়ো, এই বইটা ভালো, ওই বইটা ভালো না। আমি তোমাদের সাথে ম্যাক্সিমাম আমি আমার জার্নিটা শেয়ার করতে পারি। সুলগ্নার জার্নিও আমি জানি, যেহেতু একসাথে পড়াশোনা করি ছোটোবেলার থেকে, বাট সেটা সুলগ্না জানে, সুলগ্নার মুখে হলেই বেশি ভালো হয়। দাঁড়াও তো, হ্যাঁ। তো সুলগ্না জানে, সুলগ্নার মুখ থেকে শুনলে ভালো লাগবে। আমি আমারটা বলি। প্রথমে বলবো যে আমি এর আগেও প্রচুর ব্লগে উল্লেখ করেছিলাম আমি পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করি। আমি যে ক্যাডারের স্টাফ, তার জন্য এই মুহূর্তে তোমাদেরকে যে পরীক্ষাটা দিয়ে আসতে হবে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন 10+2। এটা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা। আমরা এখন যদি 10+2 এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের জন্য অ্যাপিয়ার করি, তাহলে ইস্টার্ন রিজনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার ইস্টার্ন রিজনের জন্য অ্যাপ্লাই করলে তোমার পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলো চলে আসে। তো তুমি যদি পরীক্ষায় পাশ করো, ডাজেন্ট মিন যে তুমি পশ্চিমবঙ্গের লোক বলে তোমাকে পশ্চিমবঙ্গে পোস্টিং দেওয়া হবে না। তার কারণ সরকারি চাকরির পরীক্ষায় যে কোনো অফিসে যাও না কেন, দেখবে ম্যাক্সিমাম বিহারের লোকজন আছে, তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে গভর্নমেন্ট জবের প্রিপারেশনটা করা শুরু করে দেয়। ফলে ম্যাক্সিমাম জায়গায় বিহারের ক্যান্ডিডেটরাই এখন আছে। আমাদের বাঙালিদের মধ্যে এই মানসিকতা একটুখানি অভাব, যে বাঙালিরা ভাবে আমি আগে গ্র্যাজুয়েশনটা করে নিই ভালো মতো করে, তারপরে মাস্টার ডিগ্রিটা করে নিই, মাস্টার ডিগ্রিটা করার পর আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবো। ততদিনে টাইম পেরিয়ে গেছে। টাইম কেন পেরিয়ে গেছে সেটা সায়েন্টিফিক আমি রিজনটা বলে দিই, যে মানুষের ব্রেনের যে কোনো জিনিস নেওয়ার একটা পার্টিকুলার লিমিট থাকে। যে মোটামুটি ধরো যখন মাস্টার ডিগ্রি আমাদের কমপ্লিট হয়, আমাদের বয়স তখন কত হয়, 23 বছর বয়স ধরলাম। 18 বছর বয়সে উচ্চ মাধ্যমিক হলো, 21 বছর বয়সে গ্র্যাজুয়েশন, 2 বছরের মাস্টার ডিগ্রি কোর্স। আর যদি এমসিএ বা এমবিএ হয় তাহলে 24 বছর মতো হয়ে যাবে, আর না হলে 23 বছর। এবার প্রত্যেকটা জিনিস মেমোরাইজ করার, নতুন করে জিনিস শেখার একটা লিমিট হয়, মানে বয়স লিমিট থাকে, সেই জিনিসটা পেরিয়ে যায়। তো আমার পার্সোনাল মতামত, গ্র্যাজুয়েশন করবো না, অবশ্যই করবো, বাট যদি তোমার টার্গেট থাকে সরকারি চাকরির প্রিপারেশন তুমি নেবে, তাহলে একটু আগের থেকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় থেকে শুরু করে যেতে হয়। আর যদি তোমার টার্গেট এটা থাকে যে আমি ইউপিএসসি অ্যাসপিরেন্ট বা আমি ডাব্লিউবিসিএস দেবো, আমার মতে মাধ্যমিকের পর থেকে সেই প্রিপারেশনটা স্টার্ট হয়ে যায়। কারণ আমি মাধ্যমিকের পরে কোন স্ট্রিমে যাচ্ছি, সায়েন্স নিচ্ছি না কমার্স নিচ্ছি, যদিও নতুন এডুকেশন প্যাটার্নে হয়তো ওগুলো কিছুই থাকবে না, সায়েন্স আর্টস বলে, আমাদের সময় তো ছিল। তো সেই কোন সাবজেক্ট চুজ করছে তার উপর ডিপেন্ড করে অনেক কিছু হয়। ফর এক্সাম্পল আমি নিজে সায়েন্স নিয়ে পড়েছি, বাট যখন আমি ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছিলাম বা ডাব্লিউবিএসএস প্রিপারেশন নিচ্ছিলাম, এটা আমার পার্সোনালি ফিল হয়েছিল যে যদি আমি আর্টস নিয়ে পড়তাম তাহলে তো খুব ভালো হতো। তার কারণ ম্যাক্সিমাম গভর্নমেন্ট জব তোমার খানিকটা আর্টস ঘেঁষা, খানিকটা। জিকে সেকশনটা ধরো, জিকে সেকশন তোমার হিস্ট্রি, জিওগ্রাফি তোমাকে পড়তেই হচ্ছে। আর তুমি যদি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য বসো, হিস্ট্রি কম্পালসারি তোমাকে পড়তেই হবে। না, কম্পালসারি হিস্ট্রিকে পড়তেই হবে না, কম্পালসারি হিস্ট্রি পড়তে হবে না, বাট হিস্ট্রি একটা সেকশন ফুল থাকে। ইউপিএসসিতে যত সময় দুটো পেপার মিলে 400 নাম্বার, জিওগ্রাফিও থাকে। আর জিকে সেকশনটার জন্য তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এগুলো পড়তেই হচ্ছে। তো আমার মনে হয় যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে তাদের একটুখানি অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, যেটা আমার ছিল না। আমাকে আলাদা করে আবার আর্টসের সমস্ত সাবজেক্টগুলো পড়তে হয়েছে। তাই বলে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেদের অ্যাডভান্টেজ নেই, অবশ্যই আছে। ইউপিএসসির ক্ষেত্রে অতটা নেই, বাট অন্যান্য পরীক্ষা যেমন ধরো স্টাফ সিলেকশন কমিশন 10+2 হোক, বা সিজিএল হোক, বা রেলের এক্সাম হোক, বা আইবিপিএস ক্লার্ক হোক, পিও হোক, যাই হোক না কেন, সেখানে ম্যাথসের জন্য একটা আলাদা সেকশন থাকে। তো যেহেতু সায়েন্সের স্টুডেন্টরা ম্যাথসের সঙ্গে টাচে থাকে, সেই জন্য ওই জায়গাটা ওটা অ্যাডভান্টেজ পায়। তো এই জায়গাটা আমরা একটু পরে আলোচনা করবো যে কোনটা নিয়ে কি পড়লে ভালো হয়, বা অন্যটা ব্লগে ডেডিকেটেড এই জিনিসটাকে রাখবো। এবার আসি হচ্ছে আমার জার্নিতে। তো যেটা বললাম যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, তারপর বিসিএ করেছি, বিসিএ করার পর এমসিএ করেছি। এবার আমার প্ল্যানিংটা এরকম ছিল যে
যদি সরকারি চাকরি না পাই যাতে আমি প্রাইভেট ফার্মেও যেতে পারি, সেই জন্য আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করেছিলাম। এবার এমসিএ করতে করতে আমি কেন্দ্রীয় বিদ্যালয়তে কম্পিউটার ইনস্টিটিউটের জব পাই, যদিও ওটা কন্ট্রাকচুয়াল বেসিসে ছিল, তো মোটামুটি স্যালারি দিত, ভালো স্যালারি দিত। তো কেন্দ্রীয় বিদ্যালয়তে আমি জব করছিলাম, এছাড়া গভর্নমেন্ট এক্সামগুলো দিচ্ছিলাম। এবার অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে আমি শুধুমাত্র এই এক্সামই দেবো, আমি ওই এক্সাম দেবো না, আমি এই ব্যাপারটাকে একদমই সাপোর্ট করি না। ফর এক্সাম্পল, আমার চেনাশোনা কয়েকজন ছিল যাদের সাথে আমি প্র্যাকটিস করতাম যে আমি ডাব্লিউবিসিএস ছাড়া পরীক্ষায় বসবো না। বাকি সে পরীক্ষা হয় নাকি ভাই? আগে একটা গ্রুপ ডির পরীক্ষা পেয়ে দেখা, তারপর ওটাকে ছেড়ে দে, দিয়ে বলবি যে আমি শুধু ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসবো, তাহলে দমটা বুঝবো। আমি গ্রুপ ডির পরীক্ষা থেকে শুরু করে ইউপিএসসি সব দিচ্ছি, রেল, আইবিপিএস, 10+2, পোস্টাল, প্রাইমারি, এসএসসি, কিচ্ছু বাদ দিবে সব দিয়েছি। প্রথম লাগেনি, সত্যি কথা বলছে, প্রথম লাগেনি। 2011 সাল থেকে পরীক্ষা দেওয়া শুরু করেছিলাম, যখন আইবিপিএস ফার্স্ট স্টার্ট হয়েছিল, আইবিপিএস 1 লাগাতে পারিনি। এমন না যে সাকসেস একবার চলে আসে, খুব 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 কম লোকের আছে যারা একবার দুবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছে, তাদের ব্যাপারই আলাদা। বাট আমি অত মানে কি বলবো, লাকি কিংবা মেরিটোরিয়াস টাইপ স্টুডেন্ট ছিলাম না যে আমি একবার লাগিয়ে দেবো। আমাকে ভাই খাটতে হয়েছে, অনেক পড়তে হয়েছে। তো সমস্ত পরীক্ষা দিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং পরীক্ষা দিয়েছি, এমন কোনো পরীক্ষা নেই যে বাদ দিয়েছি, সব পরীক্ষা দিয়েছি। প্রথম লাগতো না, তারপরে 1 বছর 1.5 বছর ধরে কন্টিনিউ প্র্যাকটিস করে যাওয়ার পর পরীক্ষা দিয়ে তারপরে আস্তে আস্তে ফার্স্ট স্টেপগুলো ক্লিয়ার করা শুরু করলো আমি। তারপরে শেষের দিকে যখন আমার এটা ক্লিয়ার হলো, পোস্টালটা ক্লিয়ার হয়েছিল, প্রাইমারি ক্লিয়ার করেছি 2বার, আইপিপিএসও হয়েছে। আইপিপিএসটা এমন আমার সাথে হয়েছে, আমি আইপিপিএস টায়ার 1 ক্লিয়ার করেছি, টায়ার 2 ক্লিয়ার করেছি, আমাকে ইন্টারভিউ যখন ডেকেছে কলকাতায়, ইন্টারভিউ দিতে গিয়েছি, ইন্টারভিউ দেওয়ার পরে শেষ পাস হলো না, এরকম হয়েছে বহুবার কষ্টের, যে ফাইনাল স্টেজে এতটুকুর জন্য হলো। এবার তারপরে যখন শুনলাম, যখন প্রাইমারিটা হলো, প্রাইমারি স্কুলটা হলো, আমারও হয়েছিল। বাট যখন যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা জব পেয়ে গেছিলাম, আমি প্রাইমারিতে গেলাম না, হয়তো এটা না পেলে করতাম প্রাইমারিটা। আমার টিচিং জব খুব ভালো লাগে। এবার আমি এই ব্লগটা যেহেতু অলরেডি একটুখানি বড় হয়ে গেছে, আমি এলাবোরেটলি যাচ্ছি না। আমি কি পড়তাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই ছোট্ট করে। তোমরা যদি এই সেকশনটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি ডেডিকেটেডলি গভর্নমেন্ট সার্ভিসের জন্য অ্যাটলিস্ট আমি কীভাবে প্রিপারেশন নিয়েছি বা সুলগ্না কীভাবে প্রিপারেশন নিয়েছে, কী পড়লে ভালো হতো, আমরা কীভাবে পড়তাম, তাহলে শেয়ার করবো। তো কী আমি পড়তাম সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। অনেকেই ম্যাথসের শর্টকাট ট্রিক্সের জন্য বলবে যে এই বই পড়ো, ওই বই পড়ো। আমি ভাই এটা পড়তাম, দাঁড়ো 1 সেকেন্ড, আমি ক্যামেরাটা উল্টো আসছে। তো আমি ম্যাথসের জন্য পড়তাম হচ্ছে এই বইটা, কামাল হোসেনের ম্যাজিক ম্যাথ শর্টকাট ট্রিক্স আছে এর মধ্যে। অনেকেই কামাল হোসেনের নাম শুনলে নাক ছিটকায়, আমার এরকম ছিল না। আমার এই বইটা কিন্তু ভাই যথেষ্ট মানে হ্যান্ডি এবং হেল্পফুল লেগেছে, এখান থেকে আমি প্রচুর ট্রিক্স শিখেছি। আবার বলছি যে আমি এই ভিডিওটাকে, এই সেকশনটা শর্ট রাখবো, বেশি লেন্দি করবো না। তোমার যদি জানতে ইচ্ছা হয় কমেন্ট সেকশনে বলো, তাহলে আমি ডেডিকেটেডলি ডিসকাস করবো ডাব্লিউপিসিএস নিয়ে কীভাবে পড়েছিলাম, বা ইউপিএসসি নিয়ে কী প্রিপারেশন নিয়েছিলাম, বা 10 এসএসসি সেকশন, স্কুল সার্ভিস কমিশন হোক কিংবা স্টাফ সিলেকশন কমিশন হোক, আলাদা আলাদা করে কোন বই পড়েছি না পড়েছি, কোন বই পড়লে ভালো হতে পারে, আমি আলোচনা করে নেবো। এছাড়া ইংলিশ জন্য এই বইটা আমি ইউজ করতাম, সেটা হচ্ছে তোমার এসএসসি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সলভ পেপার চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ ফর এক্সাম্পল তোমার সিনোনিম অ্যান্টোনিমের জন্য লাস্ট 20 বছরে কী কোশ্চেন এসেছিলো সেগুলোর শর্ট কোশ্চেন আছে। এছাড়া তোমাদের ফ্রেজাল ভার্বস হোক কিংবা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হোক, প্রত্যেকটা জন্য লাস্ট 20 বছরের যে চ্যাপ্টার ওয়াইজ এগুলোকে কোশ্চেনগুলোকে সেট করে দেওয়া ছিল এবং এগুলো সলভ করতাম। এবং ফর এক্সাম্পল, আচ্ছা ওটা অন্য কোনো ব্লগে দেখা যাবে, ইংলিশের জন্য এটা ইউজ করতাম। এছাড়া এই একটা বই ছিল স্টাফ সিলেকশন কমিশনারি, এটা হচ্ছে তোমার সিজিএল এর জন্য মেনলি ছিল, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল, বা যারা 10+2 কে টার্গেট দিচ্ছে তারা এই বইটা প্র্যাকটিস করতে পারো। এখানে ফুল তোমার লাস্ট 20 বছরের তোমার প্র্যাকটিস সেটস আছে, ফুল সাবজেক্ট ওয়াইজ না, সরি ভুল বললাম, ফুল কোশ্চেন ওয়াইজ। মানে এখানে তোমার 4টা সেকশনই পাবে, সেটা হচ্ছে ইংলিশ, ম্যাথস, জিকে এবং জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটাকে বলো তোমরা সেটাই। তো লাস্ট 20 বছর প্র্যাকটিস করলে কী হয়, হ্যাঁ প্র্যাকটিস করার সময় যেটা করতে হতো সেটা হচ্ছে ধরে করতে হবে। এমন না যে ঠিক আছে প্র্যাকটিস করছি এবং যতক্ষণ আমি সবগুলো প্রশ্ন 200টা প্রশ্ন আমি করবো, যতক্ষণ সময় লাগবে তা নয়। আমাকে পরীক্ষা হলে যেরকম করে পরীক্ষা হতো ঠিক সেরকমভাবেই
পারলে একটা মক ওএমআর ওয়েবসাইট বা গুগল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নাও, সেগুলোকে জেরক্স করে নাও 10 পিস 20 পিস, সেটা আমাদের প্র্যাকটিস করো। বাট যেভাবে পরীক্ষা দিতে হয় সেভাবে করলে ভালো হয়। এখন তো অনলাইন হয়ে গেছে। আর জিআইয়ের জন্য টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি সেরকম কোনো বই ফলো করিনি। জিআইয়ের জন্য নামটা মনে করতে পারছি না ভদ্রলোকের, ওনার একটা বই আছে, ওই বইটা আমি কিনিনি, আমি পিডিএফ ফাইলটা ডাউনলোড করেছিলাম, পিডিএফ করতাম ওটা। আমি নেক্সট ব্লগে আমি খুঁজে নিয়ে তোমাকে নামটা শেয়ার করবো। আর জিকের জন্য এই বইটা ম্যাক্সিমাম লোক ফলো করে, মানে আমরা যখন প্রিপারেশন তখন ফলো করতাম, সেটা হচ্ছে লুইসিন্স জেনারেল নলেজ। খুব ভালো বই, খুবই ভালো বই এটা। এছাড়া আরেকটা বই আছে, সেটা দেখি দাঁড়াও, এইটা, এটা হচ্ছে টাটা ম্যাকগ্রাওয়ের জেনারেল স্টাডিজ পেপার 1। পেপার 2টা নিতে যাও না, পেপার 2টা ইউপিএসসির জন্য মেনলি লাগে, পেপার 1টা বাকি পরীক্ষার জন্য লাগতে পারে। এই বইটাকে যদি ভাই পড়ে ফেলতে পারো, যদি এই বইটাকে পড়ে ফেলতে পারো, আই ক্যান গ্যারেন্টি জিকে সেকশনে এমন কোনো পরীক্ষা নেই যেখানে তুমি উঠে যাবে। আমারও মানে আমি যে পেরেছি তা নয়, আমি কোন কিছু সিলেক্টেড জায়গাগুলো পড়তাম, এবং এটা চোখ বন্ধ করে খুব ভালো করে, চোখ বন্ধ করে। আরেকবার নামটা বলে দিই, টাটা ম্যাকগ্রা-হিলের জেনারেল স্টাডিজ, ব্যাপক বই এটা। এবার এটা ঘটনাটা বলি, 2012 সাল হয়তো, 2012 সালে এই বইটার তখন দাম নিয়েছিল 1200 কি 1300 টাকা এরকম দাম ছিল বইটা। বইটার এমআরপি কোথায় আছে, হ্যাঁ 1250 টাকা দাম ছিল। এবার বাবাকে বলেছেন, বাবা দুর্গা পুজোয় আমার জামা কাপড় সেরকম লাগবে না, আমি বইটা কিনতে চাই। তো ভাবো, দুর্গা পুজোতে জামা কাপড়ের জায়গায় আমি এই বইটা কিনেছিলাম পড়াশোনার জন্য। তো জিকের জন্য আমি তোমাকে এটা প্রেফার করবো না, এটা একটুখানি হাই এন্ড হয়ে যায়। যদি তো করতে পারো খুব ভালো কথা, প্রেফার করবো না বলে একটুখানি ভুল হয়ে যায়, এটা প্রেফার করবো বাট হাই এন্ড হয়ে যায়। কিন্তু লুইসেন্টের বইটা খুব ভালো। জিকে সেকশনে বললাম, ম্যাথস বললাম, ইংলিশ বললাম, জিআই এর নামটা মনে করতে পারছি না। এটা হয়ে গেল তোমার ওই এসএসসি সিজিএল বা 10+2 লেভেলে পরীক্ষা প্রিপারেশনটা একটা এরকম হয়ে গেল। ডাব্লিউবিসিএস অন্য কোনো দিন ডিসকাস করবো। এবার পরীক্ষা দেওয়ার পর যখন হয় না, খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু ওইখানে ভেঙে পড়লে বা দমে পড়লে চলবে না, কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যেটা অনেকের সাথেই রয়েছে, একবার যদি পরীক্ষা লাগা শুরু হয়ে যায় না, তখন পরপর লাগতে থাকে। এবার সরকারি চাকরির অ্যাসপিরেন্টস প্রায় প্রত্যেকে, সবাই চাকরি সরকারি চাকরি পাবে, কেউ পায় কেউ পায় না, কারোর প্রিপারেশনে খামতি থেকে যায়, কারোর ভাগ্যে সাথ দেয় না। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বলবো যে হার মানলে চলবে না, চেষ্টা করে যেতে হবে। এবার আমার শুধু একটা জায়গাতে খারাপ লাগার ব্যাপার আছে, যে যারা সরকারি চাকরি পায় না, তারা পরবর্তীতে যারা সরকারি চাকরি পায়, সেই সরকারি কর্মচারীদের গালিগালাজ কেন করে বুঝি না, সেটা আলাদা ব্যাপার। আমি এভাবে প্রিপারেশন নিয়েছিলাম। আমি যখন পোস্টালটা ক্লিয়ার হলো, ফার্স্ট পোস্টিং ছিল হচ্ছে আমার কার্শিয়াংয়ে, আমার ট্রান্সফারেবল জব। আমি এখন তোমরা দেখেছো আমি শিলিগুড়ি হেড পোস্ট অফিসে আছি, কোর্ট মোড়ে। আমি সারা জীবন এখানে থাকবো না, আমাদের প্রত্যেক 3 বছর অন্তর ট্রান্সফার হয়ে যায়। শিলিগুড়ি হেড পোস্ট অফিসের আগে আমি ছিলাম খড়িবাড়িতে, পোস্টমাস্টার ছিলাম, আমার আন্ডারে ওখানে 5টা অফিস ছিল। এখানেও কয়েকদিন পর ট্রান্সফার হয়ে যাব। তো ট্রান্সফারেবল জবের একটা মজাও আছে, সেই একঘেয়ে একই অফিস না, নানান জায়গায় কাজ করতে হয়, নানান লোকের সাথে কাজ করার সুযোগ থাকে, এই যে একটা সুবিধা আছে। সুবিধা বললে ভুল হবে, এই একটা বেশ ভালো লাগার ব্যাপার আছে। সবাই যে ভালো লাগে না ভালো লাগে, যে একই জায়গায় সারা জীবন আমাকে কাজ করতে হবে না, আমি একই সময় একই জায়গায় কাজ করবো, একই রকম লোকের সাথে কাজ করবো, একই জায়গার লোকের সাথে কাজ করবো। এবং আমি আমার এক্সপিরিয়েন্সে একটা জায়গায় শেয়ার করবো যে আমি অনেক জায়গায় কাজ করেছি। ফর এক্সাম্পল কার্শিয়াংয়ে যখন ছিলাম, তখন কার্শিয়াং, ডাউহিল, সেন্ট মেরিজ, টুং, ডুমারামবাস্তি, পাংখাবাড়ি, তিনধারিয়া, প্রত্যেকটা অফিসে 1 মাস 2 মাস 1 মাস 2 মাস করে ডেপুটেশনে ঘোরানো হয়েছিল। এছাড়া নিচে থাকাকালীনও প্রচুর জায়গায় কাজ করেছে। আমার সবথেকে বেশি মজা লেগেছে খড়িবাড়িতে, যখন অ্যাজ এ পোস্টমাস্টার আমাকে ওখানে পোস্টিং দিয়েছিল। খড়িবাড়ি একটা ব্লক, খড়িবাড়ি ব্লকের মধ্যে একটা পোস্ট অফিস ছিল, খড়িবাড়ি পোস্ট অফিস, তার 4টে ব্রাঞ্চ পোস্ট অফিস। তো সেখানকার ব্লক পোস্টমাস্টার বলতে পারো ওটাকে, অ্যাকচুয়ালি সাব পোস্টমাস্টার ডেজিগনেশনটা। তো গোটা ব্লকের মধ্যে ওই পোস্ট অফিসটা হওয়ার জন্য অনেকে ব্লক পোস্টমাস্টার বলে ওখানকার লোকের। গ্রামের লোকেদের জন্য কাজ করতে পেরে আমি খুব খুশি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকের মধ্যে ধারণাটা আছে যে সরকারি চাকরি যারা করে, সরকারি কর্মচারী মানে ফাঁকিবাজ। বাট আমি পরিবারিতে কাজ করে যে পরিমাণ সম্মান কামিয়েছি না ভাই,
বলার মতন নয়। খড়িবাড়ির বিডিও হোক, থানা হোক, সিএমওইচ হোক, মানে সিএমওইচ না বিএমওইচ হোক, ও এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছিল। আর পাওনাটা হচ্ছে এইখানে যে খড়িবাড়ি থেকে আমার ট্রান্সফার হয়ে গেছে প্রায় 1.5 বছর হতে চলবে। এখনও যদি কোনো জায়গায় কোনো কারণে ওখানকার লোকেদের সাথে কোনো সাধারণ পাবলিকের সাথে দেখা হয় না, ওরা এখনও বলে যে মাস্টারমশাই আপনি যখন ছিলেন খড়িবাড়ি পোস্ট অফিসের সুনাম ছিল একখানা, আপনার মধ্যে পোস্টমাস্টার খড়িবাড়িতে এখন অব্দি আসেনি। পাওনা হচ্ছে ওইটাই। ব্যাপারটা হচ্ছে যখন আমি সেই সমস্ত লোকেদের জন্য এই কথাটা বলছি, যদি এমন কেউ থেকে থাকো যারা অলরেডি সরকারি চাকরিতে আছো, সাধারণ মানুষের জন্য খেটে যে আনন্দটা আছে না, এটা আলাদা। তো কেন ওই তকমাটা আছে সেটাও আমি জানি যে সরকারি কর্মচারীরা কাজ করে না। আমিও বহু সরকারি অফিসে গিয়ে দেখেছি হয় না কাজ। উদাহরণ ছোটো বলি যে আমার গাড়ির পলিউশনটা আপডেট করাতে দিয়েছিলাম এআরটিও অফিসে ডিসেম্বর 2019-এ, এটা আগস্ট 2020, এখনও হয়নি। আমাকে বলা ওসব কথা। বাট এই জেনারেশনে যারা লোকজনেরা আছে না, যারা ছেলেপেলেরা, ছেলে হোক মেয়ে হোক, যারা চাকরি পেয়েছে, আমি পুরনো জেনারেশনে সবাই চাকরি মানে কাজ করে না তা না, বাট আমি এখনকার জেনারেশনের কথাটা বলবো, পুরনো জেনারেশনের কথাটা আমি বলছি না। সবাই কিন্তু পাবলিককে সার্ভিস দিতে চায় এবং সেই জন্যই আমরা সরকারি চাকরিতে আছি। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা সরকারি চাকরির অ্যাসপিরেন্টস, আমার সাথে কমেন্টসে আমাকে জানাতে পারো, কিংবা আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে, আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো। আমাদের যত রকম সম্ভাবনা আছে তোমাদের হেল্প করে আমরা করবো। কীভাবে পড়া যেতে পারে, কী না পড়া যেতে পারে। ও হ্যাঁ, একটা মেন জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কী পড়তাম। যদি তোমরা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা দাও তাহলে বলবো পিডি পড়ো, পিডি মানে তোমার প্রতিযোগিতা দর্পণ পড়তে পারো। কিরণসের একটা বেরোয়, কিরণসের থেকে বলবো প্রতিযোগিতা দর্পণটা ভালো। আর যদি স্টেট গভর্নমেন্টের জন্য ধর ডাব্লিউবিসিএসের জন্য আলাদা বলবো, আমি অন্যান্য পরীক্ষার জন্য আলাদা বলবো। আমার মতে প্রতিযোগিতা দর্পণটা ভালো। এছাড়া না, অন্য কিছু নাম নাও, প্রতিযোগিতা দর্পণটা ভালো আমার কাছে বলছি, প্রতিযোগিতা দর্পণটাই ভালো। তোমাদের যদি অন্যরকম কোনো মতামত থাকতে পারে তোমরা বলতে পারো কমেন্টসে, আলোচনা হবে সেই নিয়ে। আমার এখনও পড়াশোনার ব্যাপার নিয়ে আলোচনা করতে ভালো লাগে। মা দেখছে কী ব্লগ করছি আমি। তো এই ব্লগটাকে এখানে টানছি না, এখানে শেষ করব। ওই একই, ভালো লাগলে বলবো, এটা কন্টিনিউয়েশন, ডিটেলস না আলোচনাটা আলাদা ব্লগ হবে। সাবস্ক্রাইব না করে দেখো, সাবস্ক্রাইব করে ফেলো, আর হচ্ছে ভালো লাগলে লাইক করো। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।